রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিও বলে না, এখন আগামী বেশ কয়েকদিন ভিডিও কিন্তু অনেকটা লেট করেই শুরু করব। এখন মোটামুটি ওই সকাল 7:30 মতো বাজে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, সোমবারে কোনো ভিডিও আমি শ্যুট করিনি, কারণ আমার একদম মুড অফ ছিল। আমার কিচ্ছু ভালো লাগছিল না। সারাদিন বলতে পারো ওই যে সংসারের যে কাজগুলো থাকে সেগুলো করেছি, আর চুপচাপ লাট খেয়ে পড়েছিলাম। আমার কিচ্ছু ভালো লাগছিল না। কারণটা তো তোমাদেরকে বলেইছি যে এই যে ধরো কৌশিক বাড়িতে আসবে না অনেক দিন, এই জিনিসটা তো আগে একটা পুরো অভ্যেসে দাঁড়িয়ে গেছিলো। কিন্তু ওর নতুন চাকরিতে জয়েন করার পর সেই অভ্যেসটা তো এক তো চলে গেছে, আর দ্বিতীয়ত আবার যে এরকম হতে হবে সেটা মাথাতেও ছিল না। বাট হয়ে তো গেছে, কিছু করার নেই। তো সকালবেলা এখন থেকে এরকম একটু দেরি করে শুরু করছি, কারণ 7 সকালে উঠে কী বা করবো। আগে নয় কৌশিকের টিফিন বানানোর থাকতো, লাঞ্চ বানানোর থাকতো, তাড়াতাড়ি ওঠার ব্যাপার ছিল। কিন্তু এখন তো আর সেইগুলো নেই, তো সেই জন্য না একটুখানি দেরি করেই উঠছি। তো এই দেখো সকালবেলা উঠে বাসি কাজ সমস্ত হয়ে গেছে, তারপর ঘরের জানলাগুলো খুলে নিয়ে এখন না এই কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না, এত গরম না, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। মনে হচ্ছে যেখানেই যাচ্ছি মাথার ওপর দিয়ে যেন সবসময় ফ্যানটাও হাঁটা চলা করে, এত গরম লাগছে। তো সকাল সকাল আজকেও কাজ করতে একটু এনার্জি পাচ্ছিলাম না, তো সেই জন্য না টিভিতে একটুখানি হরে কৃষ্ণ চালিয়ে দিয়ে এইবার বলতে পারো ওইদিকে ওটা ওর মতো হচ্ছে, আর এদিকে আমি টুকটুক করে কাজ করছি। তো এইদিকে না জানলার পর্দাটা খুলতে গিয়ে দেখি ওই পর্দার সাইডে না যে নাটগুলো লাগানো থাকে, তো দেখি সেই একটা নাট লুজ হয়ে গেছে। আর জানো তো এতটাই লুজ ছিল না, আমি এখন যদি না দেখতাম পরের বার যখন পর্দাটা সরাতে যেতাম পুরো পর্দাটা এসে আমার মাথার ওপর পড়তো। তো ভাগ্যিস দেখে নিয়েছিলাম, নাহলে পরের বার যে কী হতো কে জানে। তো এইখানে সকালবেলা তো দেখলাম অনেকগুলোই কাজ না কালকে রাত থেকে রেডি করে রেখেছি। কি কি করেছি দাঁড়াও তোমাদেরকে বলছি। তার আগে এদিকে না বেডটাকে ভালো করে ক্লিন করে নেই। কদিন ধরে তো বৃষ্টির মধ্যে ওই বিছানার চাদরটা পাতা ছিল, এত স্যাঁতসেঁতে হয়ে গেছিলো, আর কাচতেও পারছিলাম না, কেচে মেলবই বা কোথায়। আর না ওই ঘরের মধ্যে এদিক ওদিক ঝুলবে সেই সব জামা কাপড় আমার একদম পছন্দ হয় না, তো সেই জন্য না চেঞ্জ করছিলাম না। তো গতকাল যেই না একটু রোদ উঠেছিল, তো গতকাল না গত পরশু, সেই দিনকেই তো তোমাদেরকে দেখিয়েছিলাম আর কি, গত ভিডিওতে শেয়ার করেছিলাম বিছানার চাদরটাকে আগে চেঞ্জ করেছি। আর দেখবে পরিষ্কার চাদরে কিন্তু না বেশ তুমি বসো বা শো বেশ কিন্তু একটা ফ্রেশনেস কাজ করে। আর এই দিকের আমার জানলাটা যে এত ভালো লাগে কেন বলো তো, এমনিতেই তো এখানে জানলায় আমার অনেক রকমেরই গাছ থাকে, প্লাস ওই জানলা দিয়ে একটা বেল গাছ দেখা যায় না, ভীষণ সুন্দর লাগে। যদিও এখন দেখা যাচ্ছে না, কারণ ভিডিও তো অনেক দেরি করে শুরু করেছি, এখন বেশ ভালোই রোদ উঠে গেছে, তো বাইরের বেল গাছটা না অতটা বোঝা যাচ্ছে না। তবে বিকেলের পর থেকে এত সুন্দর একটা ভিউ দেয় না, তোমাদেরকে দাঁড়াও নেক্সট ভিডিওতে শেয়ার করে দেখাবো খুনি। তো এখানে যে গাছগুলো আছে সেগুলোকে সব জল দিয়ে নিচ্ছি। আর মানি প্ল্যান্ট গাছটা তো যতটা সুন্দর ছিল এখন ঠিক ততটাই বিশ্রী লাগছে দেখতে। আগের মতো হতে একটুখানি সময় লাগবে। কি বলো তো, ওটাকে রিপোর্টিং না করে একদমই উপায় ছিল না। তো দেখো এই টিভিতে এখন তো হরে কৃষ্ণ চলছে, দেখো কি সুন্দর মূর্তিগুলোকে দেখাচ্ছে, এত সুন্দর লাগছে। জানো তো আমার শুধু মনে হয় যে আমি ঘরের ঠাকুরকে কিভাবে ওইভাবে সাজাবো। তবে জানো তো অতটা ওইভাবে সাজানোও যাবে না, কারণ ওই ঠাকুরগুলো সাইজে অনেক বড়, আমারটা সেই তুলনায় সাইজে অনেক ছোট। তো চাইলেও ওইভাবে অতটা হবে না, তবে যতটা চেষ্টা করছি যে একটুখানি অন্য রকমভাবে রাধারানীকে লুক দেওয়ার। সামনেই তো জন্মাষ্টমী আসছে। আর একটা জিনিস বলো তো, তোমরা কি জন্মাষ্টমীর ব্লগ দেখতে চাও? তাহলে না আমি ভিডিও শ্যুট করব, না হলে কি বলো তো সমস্তটা তো আমাকে একা হাতেই সামলাতে হবে, আমি আর ভিডিওর মধ্যে যাব না। তো তোমরা যদি জন্মাষ্টমীর ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে সেই মতো প্রিপারেশান নিয়ে রাখবো। তোমাদের সাথে সমস্ত কিছু ঠাকুর পরিষ্কার থেকে শুরু করে ঠাকুর ঘর পরিষ্কার, কি ভোগে রান্না করলাম সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এইদিকে বেশ কিছু জামা কাপড় ছিল, এগুলো সমস্তটাই গতকালকে বললাম না, গতকাল কোনো ভিডিও শ্যুট করিনি, তাই কি করেছি না করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে জানো তো ভেবেছিলাম একটা মিনি ব্লগ তোমাদের জন্য বানাবো সোমবারের, কিন্তু ওই বড্ড যেন ভালো লাগছিল না, তো সেই জন্য আর বানানো হয়নি। তো এখানে দেখো চেয়ারে যা জামা কাপড় ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে না এখানে একটা বেড কভার চাপা দিয়ে দিলাম। কারণ গতকাল সন্ধ্যেবেলা না লাইটটা জ্বালার পর সেরকম তো কাজের চাপ ছিল না, এদিক ওদিক ঘুরপাক খাচ্ছিলাম। তারপরে দেখি ওয়ার্ড্রপের মাথায় বলো এদিকে দেয়ালের গায়ে না কিরম সূক্ষ্ম সূক্ষ্ম ধুলো জমেছিল। ওগুলো না দিনের বেলায় খালি চোখে অতটা দেখা যায় না, কিন্তু সন্ধ্যেবেলা যখনই আর কি আলো জ্বালি না তখনই কিন্তু বোঝা যায়। বিশেষ করে এই পিঙ্ক কালারের ওয়ালটাতে কিন্তু বেশি বোঝা যায় যে ওখানে পুরো ধুলো বসে আছে। তো গতকাল সন্ধ্যেবেলা যখন
যখন দেখেছি তখন তো মানে তখনই পারলে আমি পরিষ্কার করে নিই, কিন্তু তখন তো আর করা যায় না, মানে কারণ এইসব পরিষ্কার করা মানেই ভালো করে ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, অনেক কাজ থাকে। তো দেখো লাইটের ওপর থেকে দেখেছো কীরকম ঝুল পড়ছে। তো অনেক দিন হলো এই ওয়ালগুলোকে না ক্লিন করা হয়নি। এমনি ফার্নিচার যেমন করি সেরকম তো করি, কিন্তু এই না ওয়ালগুলো ক্লিনিং করতে গেলে অনেক সময় লাগে। তো দেখলাম কাজের এখন কোনো চাপ নেই, কেউ ট্রেনও ধরবে না, ও টুকটুক করে সমস্ত কাজই হয়ে যাবে। যদিও এটা করতে বেশিক্ষণ লাগেনি, সমস্তটা সারতেই 0.5 ঘন্টা 40 মিনিট লেগেছে। হ্যাঁ, মাঝখানে কিন্তু একটুও বসিনি, একদম নন স্টপ কাজ করে গেছি। আর এদিকে জানো দেখো টিভির পেছনটাতে তো সবসময় তো পরিষ্কার করা সম্ভব হয় না। আজকে পেছনটাতে তাকিয়ে দেখি মানে টিভির গাগুলো তো কালোর ওপর না পুরো সেই গাড়ির কাঁচের ওপর যেরকম ধুলো পড়ে থাকে ঠিক সেই রকম ধুলো পড়া ছিল, মানে এত বাজে লাগছিল। তো সমস্ত কিছু আগে পরিষ্কার করলাম। আর এই যে ডাস্টিং করছি কী যে পরিমাণ গরম লাগছে আর কি বলবো। তো এদিকে দেখো তোমরা অনেকেই বলো যে আমার চুলগুলো সুন্দর, দেখেছো আমার চুলের নিচটা কি হয়েছে। এটাও আমি আজকেই নোটিস করেছি যে চুলের নিচটা একদম পুরো কেমন যেন সরু মতো হয়ে গেছে। এমনি আমার ডগা ফাটার কোনো সমস্যা নেই, ওই হেয়ার টনিক হেয়ার অয়েল ইউজ করে না ডগা ফাটা বলো চুল পড়া বলো আগের থেকে অনেক কমে গেছে। কিন্তু না এই চুলের আগাটা অনেক দিন ধরেই কাটা হয়নি, লাস্ট মনে হয় গতবার পুজোতেই কেটেছিলাম, তারপরে আর কাটা হয়নি। তো ইচ্ছা আছে না এইবার একটুখানি কেটে চুলটাকে না একটু ছোট করে নেব, নাহলে এত বড় চুল নিয়ে না মানে এক সময় আমি পেরে উঠি না, বিশেষ করে শ্যাম্পু করলে মনে হয় কতক্ষণে চুলটাকে শুকোবো। ড্রায়ার দিয়ে শুকাই তবুও যেন ধৈর্য কোলায় না, তখন সেই মুহূর্তটাই এত গরম লাগে। আর দেখবে ছোটো চুল হলে না চটজলদি যখন ইচ্ছা তখন শ্যাম্পু করে ফেলা যায়, কিন্তু এই বড় চুল থাকলে আগেই একটা টেনশন, শ্যাম্পুটা করবো এখন আমার খানিকক্ষণ বসলে ভালো হতো, তাহলে চুলটা শুকিয়ে যেত। তো দেখি মা কতটা করতে দেয়, তার মার থেকেও বড় কথা কৌশিক তো চুল কাটতেই দেবে না, বলে না লম্বা চুলে কি ক্ষতি হচ্ছে। কিন্তু লম্বা চুলে যে আমার এত গরম লাগছে সেটাকেও বুঝতে পারছে না। আর দেখেছো আজকে ডাস্টিং করতে গিয়ে ঠিক কী পরিমাণ ধুলো বেরিয়েছে ঘরের মধ্যে, যে ওই অত ধুলো ছিল কে জানতো যে সামান্য একটুখানি ডাস্টিং করতে গিয়ে আর কি ওয়ালগুলো ক্লিন করতে গিয়ে ওপর থেকেই এত ধুলো বেরোবে। তো যাই হোক চলো কাজ করতে করতে এবার কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে সায়ন্তিকা লিখেছে ইলিশ মাছের দাম যতই বেশি হোক আমি যখনই বাড়ি আসি আমার বাবা ইলিশ আনবেই, বড় মেয়ে খাবে বলে কথা। হ্যাঁ গো, দেখবা এই আদরগুলো না একমাত্র মেয়েরা বাবার কাছেই পেয়ে থাকে, আর কেউ সেরকমভাবে দেয় না। হ্যাঁ হাজব্যান্ড মাঝে সাঝে দেয়, কিন্তু বাবার মনে যেটা একটা থাকে না যে না মেয়ে এসছে এটা খাওয়াবো, খেতে খুব ভালোবাসে, এই আদরটা কিন্তু একমাত্র মায়ের কাছেই পাওয়া যায়। আর দেখবে এই আদরগুলো না আমরা বিয়ের আগে অতটা গুরুত্ব না দিলেও বিয়ের পর কিন্তু এই আদরগুলোর গুরুত্ব আমাদের কাছে অনেকটা হয়ে যায়। এটা সম্পূর্ণ আমি নিজের মতামতই বললাম। তখন মনে হয় যে না সবার জন্যই তো করি, কেউ একটুখানি আমার জন্য করুক না, আমিও তো একটা মানুষ, আমারও তো ভালো লাগে কেউ একটুখানি আমার জন্য করুক। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, তো দিদিভাই লিখেছে সানডেটা দারুণ রেসিপি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল ফিউশন অফ টুম্পা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর একটা ব্লগ, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল টুম্পা কুম্ভকর দিদিভাই, তো দিদিভাই লিখেছে আজকে খুব সুন্দর রেসিপিগুলো হয়েছে দিদি, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই। আর কাবেরী সূত্রধর দিদিভাই লিখেছে কচুর শাক আগের দিন কেটে রাখবে, টাইম সেভ হবে। কী বলো তো আগের দিন তো তোমাদেরকে দেখালামই যে ইলিশ মাছটা আনবো, সেটা কোনো প্ল্যানিং ছিল না, তো সেই জন্যেই হট করেই নিয়ে চলে এসেছি। আর যেহেতু মাথাটা ছিল তাই ভাবছিলাম ইলিশের মাথাটা দিয়ে কী করি। আর দেখবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু একটা ভীষণ পপুলার রেসিপি। আর যেহেতু আমি এখনও কোনো দিন কচুর শাক বানাইনি, ওই যে আমার মাথায় একবার ভূত চাপলো এটা আমাকে রান্না করতেই হবে, আমাকে আর কে ঠেকায়। তবে তোমরা অনেকেই বলেছো যে হাতে প্লাস্টিক বা গ্লাভস বেঁধে করতে, তবে কি বলো তো আমি না বুঝতে পারিনি যে কচুটাতে না অতটা হাত চুলকাবে, কারণ আমি যখন নিয়েছিলাম না একটু বেছে বেছে হাত দিয়ে নিয়েছিলাম, তখন তো অতটা বুঝতে পারিনি, কিন্তু কাটার সময় এত হাত চুলকেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে খাওয়ার সময় না মুখ চুলকায়, যার জন্য না পাতে তো সেদিনকে লেবুও নিয়ে নিয়েছিলাম যে যদি মুখ চুলকায় তাহলে লেবু দিয়ে ভাতটা মেখে নেওয়া যাবে, কিন্তু জানো তো কিচ্ছু হয়নি, এইটাই রক্ষে। তো এইদিকে দেখো ওপরে সমস্ত কাজ ছেড়ে নিচে চলে এসেছি। আর এখানে না বেশ কিছু মুদিখানার জিনিসপত্র ঢালার ছিল, সেই গত শনিবারের আগের শনিবার আনা হয়েছে, কিন্তু কোটোগুলোতে তখনও না জিনিস ছিল, তো সেই জন্যে আর ঢালিনি। আর না এখন বর্ষাকাল তো এত চারিদিকে না কেমন দেখবে ওপরে না ছাতা ছাতা ধরে যায়, তো সেই জন্য ভাবলাম আগে যে কোটোয় জিনিসগুলো আছে সেগুলো খানিকটা করে খালি হোক তারপরেই আবার ঢালবো। যদিও কোটোগুলো সমস্তই পরিষ্কার ছিল, খুব একটা মাজা ঘষা করতে হয়নি, ওই যে কৌটোগুলো দেখলে না একদম খালি ছিল সেগুলোকেই একমাত্র মেজেছি। আর এই যে সয়াবিনের কৌটো, তারপর বলো ডালের কৌটো, এগুলো তো খুব একটা বেশি নোংরা হয় না, দেখবা বেশি নোংরা হয় নুনের কৌটো, হলুদের কৌটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইগুলোই বেশি হয়।
তো এদিকে যা যা মানে কি বলবো ডাল ফালের দিকে ছিল সমস্ত ঢালা হয়ে গেছে। এখন কিছু ছোটোখাটো মশলা এনেছিলাম, এখন সেইগুলোকেও ঢেলে নিয়েছি। দিয়ে এখন একটা বড় কাজ, সেটা হচ্ছে ধীরে সুস্থে তেলটাকে ঢালা। একটু এদিক থেকে ওদিক হয়েছে তো কি, চারিদিকে তেল তো পরিষ্কার করতেই হবে, আর তারপর অনেকটা তেলও নষ্ট হবে, তো ধীরে সুস্থে ওটাকেও ঢেলে নিয়েছি। দিয়ে দেখো এখন আমার কিন্তু সমস্ত কোটোগুলোকে একদম ফিল করে নিয়েছি। মানে এখানে না আমার প্রয়োজন মতোই আনা আছে, যে কোটো যতটা বড় ততটা সবসময় তো ভর্তি রাখা সম্ভব না। তো এখানে আমার ধরো আগামী 15-20 দিনের মতো জিনিসপত্র আছে। তাহলেও জানো তো কৌশিক শেষ হওয়ার আগেই কিন্তু সমস্ত কিছু এনে দেয়, যার জন্যে জিনিস হয়তো ঘরে অনেক আগে থেকেই আনা থাকে, কিন্তু আমার ঢালা আর হয়ে ওঠে না। ওই যে আমি মনে করি থাক একবারে শেষ হোক, তারপরেই ভালোটা একদম ভালোভাবে ঢালবো। তো এখানে দেখো সমস্ত কন্টেনারগুলোকে ভর্তি করে নিয়ে সব একদম ঢাকনা আটকে নিয়েছি। এবার জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দেবো। রান্নাঘরটা আমার এতটাই ছোট যে চাইলেও জানো তো মনের মতো করে সাজাতে পারি না, কারণ যেটুকু রান্নাঘরে স্পেস দেখো না, ওই জায়গাটা ধরো সবজি কাটা থেকে শুরু করে আটা মাখা, রুটি বেলা সমস্ত কাজ করতে হয়। তাই ওখানটা যে একটু নিজের মতো করে সাজাবো না, সেটা তো হয়েই ওঠে না। তো এদিকে সমস্ত কাজ ছেড়ে এখানে ডাল করে নিয়েছি, আর তার সাথে না ওদিকে রুটিও বানাবো। তবে তার আগে ভাবলাম এই যে মাছ, আজকে তো মাছ রান্না করব, তো জানো তো এই মাছটা এখন করে কি করছি, প্রথমে তো ডিপে থাকে, মানে পরের দিন মানে সকালবেলা এসে না কি করেছিলাম, মাছটা ডিপ থেকে বার করে না নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যার জন্য দেখো এখন কিন্তু বেশি আমাকে যুদ্ধও করতে হয়নি বা মাছ জলেও ভেজাতে হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু বাটির থেকে ছেড়ে এসছে। কি বলো তো, আমার কাছে তো বেশি বাটি নেই, মানে এই রকম বড় সাইজের মাছ রাখার মতো ওই একটা দুটো আছে, তো সেগুলোকেই একটুখানি হিসাব করে ব্যবহার করতে হয়, কারণ এক জায়গায় তো 2 রকমের মাছ ছিল। তো এইদিকে দেখো আমার কিন্তু আটা মাখা সমস্ত কমপ্লিট। এখন ঝমঝম করে রুটি কটা বেলে নিয়ে বাপিকাকে খেতে দেবো, তারপর আবার বাদ বাকি কাজ। এখন প্রায় ঘড়িতে 9:30 মতো বাজে। অন্য সময় তো এই সময় আমার ব্রেকফাস্ট হয়ে যায়, কিন্তু যেহেতু এখন লেট করে দিনটা শুরু করছি, তাই সমস্ত কাজই কিন্তু লেটে লেটে হচ্ছে। আর বলো তো 2জন মানুষের তো বেশি রান্নাও না, ওই 7 সকালবেলা উঠে কি করব আমি, যার জন্য বলতে পারো দেরি করে উঠছি। আর আজকে না প্রত্যেকটা রুটি এত সুন্দর টোপর টোপর হয়ে ফুলছিল, আর দেখবে এরকম রুটি যদি টোপর হয়ে ফুলে না, দেখতেও ভালো লাগে, মানে ভীষণ একটা সুন্দর রকমের ফিলিংস আসে যে না প্রত্যেকটা রুটি আমার খুব সুন্দরভাবে ফুলেছে। তো চলো এদিকে রুটিগুলো হয়ে গেছে, এখন বাপিকে এখানে ডাল, রুটি আর ডিম সিদ্ধ, তো এই হচ্ছে বাপির ব্রেকফাস্ট। তো এইটা বাপিকে দিয়ে দিয়েছি, এবার আমার ব্রেকফাস্ট বানানোর পালা। তো আমার তো সকালবেলা মুসলিটা আমি খাই, এটা আমি কোনোভাবেই স্কিপ করি না, কারণ এটা একটা ভীষণ হেলদি খাবার। আর তার সাথে তো খেজুর বলো, মাঝে মধ্যে তো কিশমিশও অ্যাড করি, কিন্তু কিশমিশটা না এখন খাচ্ছি না, যার জন্য অ্যাড করতে পারছি না। আর এমনিতেও না এই মুসলিটার মধ্যে অনেক রকমের ড্রাই ফ্রুটস দেওয়া থাকে, তাই খুব একটা অসুবিধা হয় না। তো মুসলিটা খেয়ে নিয়ে এইবার চলে এসেছি হচ্ছে সোজা রান্নার দিকে, কারণ মাঝখানে আর কোনো কাজ নেই। তো ভাবলাম আর কি দেরি করবো, এবার তাহলে রান্নাটাকে বসিয়েই দিই। তো আজকে করবো হচ্ছে, কৌশিক রুই মাছ এনে দিয়েছিল, তো করবো হচ্ছে রুই মাছের কালিয়া মতোই একটু করবো, কারণ বাপি তো আর মাছের ঝোল খাবে না, ওই যেটুকু ঝোল বানাতে হবে হয় আমাকে খেতে হবে, না হলে আমাকে ফেলে দিতে হবে। তাই মশলাপাতিও একটুখানি কম কম ইউজ করেই আমাকে বানাতে হবে, তার জন্য না আজকে একটুখানি মনে রেখে রেখেও রান্না করতে হতে, যাতে অতিরিক্ত দিয়ে না ফেলি। আর জানো তো একটুখানি বেগুনের দরকার ছিল, এই যে 2টো বেগুন দেখছো না, বেগুনের এত দাম বেড়ে গেছে, এই 2টো বেগুন 20 টাকা নিল, মনে হয় 170 না 180 গ্রাম মতো হলো। বেগুনের এত দাম বেড়ে গেছে, কি বলো তো, কৌশিক না অনেক উচ্ছে এনেছে, তো সেই উচ্ছেগুলো তো সমস্ত তো আর ভাজা খাওয়া সম্ভব না, তো ভেবেছি একদিনকে উচ্ছের তরকারি করবো। তো এবার উচ্ছের তরকারি শুধু যদি উচ্ছে আর আলু দিয়ে করি তাহলে না খুব বিশ্রী হবে, কারণ বাপি আলু খাবে না, তো সেই জন্য না একটুখানি বেগুন দেবো। আর দেখবে বেগুন দিলে কিন্তু উচ্ছের তরকারিটা না বেশ একটা মাখা মাখাও হয়, তো সেই জন্যে যতই দাম বেশি হোক একটুখানি বেগুন নিয়েই নিয়েছি। দিয়ে এই যে এদিকে এখন মাছের কালিয়াটা বসিয়ে দেবো। তো এর জন্য কী কী মশলা লাগে কম বেশি আমরা সবাই জানি, ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হ্যাঁ তবে এখানে এক্সট্রার মধ্যে একটুখানি টক দই দিয়েছিলাম, যাতে একটু টক টক ভাগ বাসে, তাহলে আমার আর কি ভাতটা খাওয়া হয়ে যাবে। আমার এই কালিয়া দিয়ে ভাত খেতে দারুণ লাগে, শুধু আমার না কৌশিকেরও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো মশলা থেকে ভালোভাবে তেলটা একদম ছেড়ে গিয়েছে, এখন এই যে টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদম রেডি। তো চলো আরও কিছু কমেন্ট পড়ে নেই। তো আর আমার গত ভিডিওতে লাইভ আইডি থেকে একজন বনু কমেন্ট করেছে, দিদি একদিন তোমার মেকআপ কালেকশান শেয়ার করো প্লিজ। বিশ্বাস করো আমি প্রথমত মেকআপ করতে পারি না, দ্বিতীয়ত খুব সামান্যতর মেকআপ কালেকশান আমার কাছে আছে, কারণ যেহেতু আমি সমস্ত কিছু ইউজ করতে পারি না, হ্যাঁ আমি সত্যিই পারি না। তো তুমি ততক্ষণ বলেছো, আমার কাছে যেটুকু যা আছে আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তো এইদিকে দেখো আমার
গ্যাসের পাশে যে আর্টিফিশিয়াল প্ল্যান্টটা দেখো না, ওটার পাতার ওপর দেখি প্রচণ্ড তেল চিটে হয়ে গেছে। তো ওই পাতাগুলোকে না খুলে খুলে একটু সার্ফ জলে ভিজিয়ে রাখলাম, তাহলে আর কি পরিষ্কার করতে সুবিধা হয়, যেহেতু একদম গ্যাসের পাশে থাকে। তো আর দেখবে গ্যাসের পাশে যতই চিমনি চলুক আর যাই হোক, কিছু না কিছু ধুলো বলো তেল বলো ওর উপরে কিন্তু লাগেই। তো পাতাগুলো না বড্ড চিপচিপা হয়ে গেছিলো, তো সেগুলোকেও পরিষ্কার করার জন্য ভিজিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো সামনের বাড়ির কাকিমা হচ্ছে গতকাল না একটুখানি কোথায় গিয়েছিলো, সেখান থেকে ভোগের প্রসাদ এনে দিয়েছে। তো গতকালকে না আর খাওয়া হয়নি, তো সেই জন্যেই আজকেই ভাবলাম টিফিনে এটা খেয়ে নেই, অন্য কিছু আর বানাবো না। কারণ এই যে খিচুড়ি, কারণ বাপি ধরো সকালবেলা চালের জিনিস কোনো খাবে না, রাতে খাবে না, দুপুরবেলা আর কি দেবো। তো সেই জন্য ভাবলাম ফেলে না রেখে একটাকে আর কি খেয়েই নেই, কারণ এগুলো তো আর গরম করা যায় না। তো এইদিকে সমস্ত পাতাগুলোও আমার পরিষ্কার করা হয়ে গেছিলো, এত তেল চিটে হয়েছিল একদম পুরো ঘষে ঘষে পরিষ্কার করতে হয়েছে। আর দেখলে তো এর ফাঁকে কিন্তু আমার রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরটাকে ক্লিন করে নিই। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল অ্যান্টি কুকিং আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল মোহাম্মদ মুসাবউদ্দিন আইডি থেকে দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই, আর সুস্মিতা কুণ্ডু দিদিভাই জিজ্ঞেস করেছিল না যে আমি ঠাকুরের প্রসাদগুলো কি করি। তো ঠাকুরের প্রসাদগুলো নর্মালি দেখবে বাজারে না শুকনো বোঁদে কিনতে পাওয়া যায়। তো অনেক সময় তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি বোঁদে বানিয়ে রাখি, আর টুকটাক যদি চাটা করতে লাগে তাহলে সেটা করি, কারণ অত নকুলদানা না ফেলে দিতে বড্ড গায়ে লাগে আর খাবেই বাকি। তো সেই জন্য না এইভাবে রিইউজ করে নেয়। আর ওদিকে দেখলে ওই যে কোটেশনটা রান্নাঘরে লাগানো থাকে কীরকম পেছনের দিকে আরশোলা হয়েছে। আমি না ওই জন্য কদিন ধরে ভাবছি আরশোলাটা হচ্ছে কোথায়, এত আরশোলা হচ্ছে। মাঝে মধ্যে না এইরকমভাবে আমি না যেন জিনিসপত্র তুলে তুলে দেখি পেছনে আরশোলায় বাসা করেছে কিনা। তো আগে তো জানতাম না যে এর পিছনে করে, আজকে প্রথম দেখলাম। তো এইবার মাঝে মধ্যে এটাকেও পরিষ্কার করতে হবে, না হলে পেছনেতে একেবারে আরশোলার কি বলবো একদম ওদের রাজত্ব হয়ে যাবে। তো দুপুরবেলার পর একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। মাঝখানে আর কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই ভাবলাম বিকেলবেলা ছাদে গিয়ে আজকে যে কাজগুলো করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো এইদিকে দেখো তোমরা অনেকেই বলছো না তোমাদের নয়নতারা গাছ মরে গেছে, আর আমার দেখেছো এখানে কত চারা বেরিয়েছে। এবার এত চারা তো আর লাগানো যায় না, তো জানো তো এই 3-4খানা একটু বড় বড় চারা তুলে রেখে সমস্ত চারা ফেলে দিয়েছে। আর যখন ফেলছিলাম ঠিক তোমাদের কথাগুলোই মনে পড়ছিলো যে তোমরা অনেকেই বলছো তোমাদের গাছ মরে গেছে। কিন্তু জানো তো আমার এইগুলো টবটা কিন্তু ছাদেতেই পড়েছিল, আমার দেখলাম সেরকম একটা কোনো ক্ষতি হয়নি, বরং উল্টে আরও প্রচুর গাছ বেরিয়ে গেছে। আর গতদিন তোমাদের সাথেই শেয়ার করেছিলাম না মার কাছ থেকে একটা জবা ফুলের গাছ, একটা কলকে ফুলের গাছ এনেছিলাম। তো সেই গাছগুলোকেই ভাবলাম এই টবগুলোর মধ্যে বসিয়ে দিই। দেখো এই টবের মধ্যে না একটা বড় নয়নতারা গাছ ছিল, তো গাছটা কেমন যেন হয়ে গেছিলো, নতুন করে আবার গাছ করব। তো সেই জন্য ভাবলাম এই টবের মাটিটাকে খালি করি। আর দেখেছো ভেতরে যেরকম শেকড় হয়েছে সেরকম একদম মানে এত শেকড় হয়ে গেছিলো না, গাছটাকে না তোলা ছাড়া উপায় ছিল না। না হলে তো এই যে নতুন যে গাছ দিচ্ছি ও তো আবার ওর শেকড় ছাড়ানোর জায়গা পাবে না। তো এখন এখানে প্রথমে আর কি জবা গাছটা বসিয়ে নিয়েছি, এইবার হচ্ছে ওইদিকে যে কলকে গাছটা দেখতে পাচ্ছ ওই কলকে গাছটা। আর এই দুটো গাছের একটাও কিন্তু আমার কেনা না, দুটোই হচ্ছে মা বানিয়ে দিয়েছে, তাই গাছগুলোও আমার কাছে ভীষণ স্পেশাল। তো চলো একটা গাছ তো হয়ে গেছে, এখন বাকি গাছ কটা যে মানে বাকি গাছ বলতে আর একটাই আছে, এটাকেও বসিয়ে দিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল পিয়া বলে একজন বনু, আর কমেন্ট করেছিল চৈতালি, আর কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে দেবী আইডি থেকে দিদিভাই, সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই রাজিয়া খান, আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই। আর শ্রীপর্ণা লিখেছো না যে আমি কেন দাদাভাইয়ের সাথে চলে যাইনি, দেখো ও তো অফিস ট্যুরে গেছে না, সবসময় কি আমাকে নিয়ে যাওয়া সম্ভব। তবে এবার বলেছি যে কোনো জায়গায় যদি এখন তুমি যাও, আমায় যদি নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে মাঝে মধ্যে একটুখানি না আমাকেও নিয়ে যেও। নাহলে জানো প্রায় 1 বছর 8 মাস মতো হয়ে গেলে আমি বাড়ির থেকে কোথাও যাইনি, আমার তো আর ভালোই লাগছে না বাড়ির মধ্যে। তো এরপর ওই যে দেখলে সিন্নি প্রসাদ সেই মার কাছ থেকে নিয়ে এসেছিলাম, সেটা খেতে খেতেই এই সিনেমাটা দেখছি। এই সিনেমাটা কার কার চেনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। কমপ্লিট করেই এখন উপরে এলাম, এখন তো অনেক তাড়াতাড়ি হয়েছে, 10:30টার মধ্যে হয়ে গেছে। যদিও এতটা লেট হতো না, সিনেমাটা দেখছিলাম তো। আর দেখবে পুরোনো দিনের সিনেমাগুলো কিন্তু অনেকটাই বড় হয়, আর টিভিতে চালালে একটাই সমস্যা, এত অ্যাড আসে সেগুলোকে স্কিপও করা যায় না, বসে বসে অ্যাড দেখতে হয়। তো যথারীতি একটুখানি দেরি হয়ে গেছিলো, তো তারপর খাওয়া দাওয়া করে এই উপরে চলে এলাম। আর এই দুদিন তো বৃষ্টি হয়নি, এত গরম, গতকাল ছিল তবু ঠিক ছিল, বাট আজকে যেন অতিরিক্ত গরম। তো যতই গরম হোক আমাকে ফ্যান চালিয়ে শুতে হবে, এসি চালাবো না, কারণ বাই চান্স এসি ঠান্ডায় যদি আবার আমার ঘুরে জ্বর চলে আসে। এখন কৌশিক বাড়ি নেই, মানে আমাকে দেখবে কি, আমি যদি মার ওখানে চলে যাই তাহলে বাপির রান্নাবান্না কী হবে।
এবার কৌশিক বাড়ি থাকলে তাও অতটা চাপ থাকে না, এবার ও যেহেতু বাড়ি নেই তো মাকে যেই বলেছি মা জানো ভাবছিলাম রাতে না একটুখানি 10 মিনিটের জন্য এসিটা চালাবো। মা ফোনের ওই পাশ থেকে এমন জোরে চেঁচিয়ে উঠলো, তো সেই জন্যে আর চালাবো না। আমি দেখেছি জানো তো মা না আমার ব্যাপারে যা যা প্রেডিকশান করে না সমস্ত কিছু মিলে যায়। কি করে যে এত মিলে সত্যি আমি বুঝতে পারি না। ওই জন্য মা যখন যেটা বলে না ইচ্ছা না থাকলেও মাঝে মধ্যে সেগুলোকে মেনে চলার চেষ্টা করি। তো চলো এখন তো লাইট জ্বেলেই শুতে হবে, কোনো উপায় নেই। গতকাল রাতেও যেন তো চেষ্টা করেছিলাম লাইটটাকে অফ করে শোবো, কিন্তু পারিনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।